আমরা একটি মহড়া কভার করতে আজকে এসেছি আর কাঠি। এবার তার আমরা এতক্ষণ তার স্টেজ রিহার্সালটা দেখলাম, এবার আমরা কথা বলছি পরিচালক উদ্দালক ভট্টাচার্যের সাথে। উদ্দালক, আপনাকে স্বাগত ফোর্টওয়ালে। আমাকে একটু বলুন যে আর কাঠি কেন, মানে আর কাঠি গল্পটা মঞ্চস্থ করার আপনার কারণ কি? না, এই গল্পটা এটা তো আসলে একটা উপন্যাস থেকে এই নাটকটা তৈরি, ভগীরথ মিশ্রের উপন্যাস, পুরস্কারপ্রাপ্ত। তা এই উপন্যাসটা আমি যখন পড়ি আমার মনে হয় এই আরকাঠি শব্দটা একটা মাহাত্ম্য সমস্ত সময়ই থেকে যাবে। দালাল আরকাঠি, এবং এর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। সেই সময়কার চা বাগানে শ্রমিক পাচার করার ইতিহাস, কুলিকামিন নিয়ে যাওয়ার ইতিহাস। কিন্তু সেই ইতিহাসটার পাশাপাশি এর একটা বাস্তবের যোগও আছে। দেশে বিদেশে বাইরে চাকরি করতে চলে যাওয়া, নিজের দেশকে ভুলে যাওয়া, এবং তার সঙ্গে আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে যে যারা লোভ দেখিয়ে, যারা টাকার লোভ দেখিয়ে সহজ সরল মানুষগুলোকে বিদেশে নিয়ে চলে যাচ্ছে। সো এইটার কোনো এটা টাইম বাউন্ড বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় এই দালালি, এই সরল মানুষকে ভুলিয়ে বিপদের দিকে ঠেলে দেওয়া, এইটা ইটারনাল একটা বিষয়। হ্যাঁ, তার পাশাপাশি আরেকটা জিনিসও আছে যেটা আমরা একদম নাটকের শেষে গিয়ে দেখি, সেটা আমি এখানে বলছি না। সেই শেষের যে দালালির যেটা রিভিল হয়, সেইটাও কিন্তু আছে আমাদের সমাজে। অর্থাৎ কিনা ফোক, এই ফোক জিনিসটাও কিন্তু একটা দালালির অংশ। সেটা কিভাবে এসেছে আমাদের নাটকে সেটা আমি এখনই বলে দিচ্ছি না, কিন্তু সেটাও আছে, সেটাও একটা অংশ। সেই কারণে সব মিলিয়ে এটাকে আমার সমসাময়িক বলেই মনে হয়েছে। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করি, যেহেতু উপন্যাস থেকে নেওয়া, এবার অনেক সময় হয় কি নাট্যরূপ দিতে গেলে কিছুটা চেঞ্জ করতে হয়, তো আপনার ক্ষেত্রে কতটা ডিপারচার হয়েছে? খুব বেশি ডিপারচার হয়নি, কারণ ভগীরথ বাবু উপন্যাসটা যেভাবে লিখেছেন, এই উপন্যাসটার থেকে ডিপারচার করার খুব একটা প্রয়োজন হয়নি। কোনো কোনো চরিত্রকে হয়তো একটু শেপ দিতে হয়েছে, শেপ দিতে গিয়ে একটা দুটো ডায়লগ দিতে হয়েছে, কিন্তু আমি কোনো চরিত্রকেই কিন্তু উপন্যাসের থেকে খুব বেশি ডিপারচার করাইনি। এবং আমি উপন্যাস অনুসারেই করেছি এই নাট্যরূপটা, এবং আমি চেয়েছি যাতে এটা উপন্যাস অনুসারেই হোক, কারণ উপন্যাসটা লেখাই এভাবে। উপন্যাসটা এমন ভাবে লেখা যেটা আমার প্রথমবার পড়ার পরেই মনে হয়েছিল এটা নাট্যরূপে আছে। ভীষণই সুন্দর। হ্যাঁ, সো সেইখান থেকে আসা, ফলে আমাকে খুব একটা বেশি ট্রাভেল করতে হয়নি ওই গল্পটার থেকে নাটকের দিকে যাওয়ার সময়। আপনি কি সবসময় এরকম বিভিন্ন সাহিত্যিকদের উপন্যাস বা গল্প থেকেই নাটক করেন? এটা আমরা করেছি, মানে আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে করেছি, আমরা রিসেন্টলি শুভ্রদীপ চৌধুরীর একটা ছোট গল্প থেকে করেছি, ভগীরথ মিশ্রের উপন্যাস থেকে করছি। এটার না একটা সুবিধে আছে, মানে এটা অনেকেই বলেন যে বাংলা সাহিত্যের যে ভান্ডার, সেই সাহিত্যের ভান্ডার এতই শক্তিশালী যে এর থেকে চলচ্চিত্র, নাটক এগুলো করার একটা প্রবল সুবিধে আছে। কারণ এটা মানুষের কাছাকাছি, তো বাংলার মানুষের কাছাকাছি, তো ফলে আমাদের কমিউনিকেট করতেও ভীষণ সুবিধে হয়। ফলে আমরা এটা এইরকম কাজ করি, এবং এর আগেও আমরা করেছি বিভিন্ন গল্প থেকে, উপন্যাস থেকেই প্রথম, আমাদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নাটক এটা আমাদের। তো এবার কি আপনার আগামী দিনে আপনার লেখা কোনো নাটক আমরা মঞ্চস্থ হতে দেখবো? মানে এটা কি বেশি ঝক্কির আপনার মনে হচ্ছে, তাই জন্য আপনি তৈরি গল্প নিয়ে করছেন? না, ঝক্কির নয় একেবারেই। আসলে লেখা না আমার কাছে আসে মানে আমার মাথায় একটা জিনিস তৈরি হলে সেই জিনিসটা ক্রমে একটা পরিণতি পায়। সেই পরিণতির দিকে পৌঁছানোটা খুব কঠিন একজন লেখক হিসেবে। সেই জায়গা থেকে নাটক, মৌলিক নাটক আমার নিজের লেখা আছে, সেই লেখা আমরা সেটা জানি, সেটা নিজের লেখা নাটক আছে, কিন্তু সেই লেখা নাটক এখনো আমরা মঞ্চস্থ করিনি, মঞ্চস্থর জায়গায় যাইনি, লিখে রাখা আছে। কি আপনার অ্যাডাপ্টেশনটা আপনার তাড়াতাড়ি আসে সেই জন্য আপনি ওটা তৈরি করা সহজ সেরকম কিছু? নট নেসেসারিলি। আমি ওই নাটকটাকে, যে নাটকটা আমার নিজের লেখা, সেই নাটকটাকে আমি নিশ্চয়ই নিশ্চয়ই মঞ্চস্থ করব, কিন্তু এখনো সেটার সময় নাই, এখন আমার মনে হয় চারকাঠিটার সময়। আচ্ছা, আমরা আসলে কিছুটা দেখলাম যে ফোক সং, যেহেতু ফোকের ওপরে এই গল্প উপন্যাসটি, তো নাচের এবং গানের ভীষণ সুন্দর একটা আমরা দৃশ্য দেখলাম। তো নাচগুলো কোরিওগ্রাফটা কে করেছেন? নাচগুলো কোরিওগ্রাফি করেছেন অনুসোয়া গোস্বামী। আচ্ছা, আমাদের দলেই যে অভিনয় করছেন, ক্যাথির চরিত্রে যিনি অভিনয় করছেন অনুসোয়া, ও পুরো নাচের কোরিওগ্রাফিটা করেছে। এবং এই নাটকের দৃশ্যকল্প নির্মাণ করেছেন নির্দেশক অভি চক্রবর্তী, এবং নাটকের আলো প্রক্ষেপণ করছে সাহেব সান্নাল, এবং এর কিছু দেখেছেন কিছু লাইভ মিউজিক আছে, সেটা সৌরদীপ বলে আমারই এক বন্ধু স্থানীয়, সে কাজ করছে। মানে গানের সুরটা তার দেওয়া না, কিছু প্রচলিত সুর, কিছু গানের একটা গানের সুর, দুটো গানের সুর ওর নিজের দেওয়া,
আর আর এই মঞ্চটা নির্মাণ করেছেন অজিত, কিন্তু মঞ্চ পরিকল্পনা দৃশ্যকল্প সবটাই অভি চক্রবর্তী। আচ্ছা, এবার আপনাদের কতদিন মোটামুটি এই যে আজকে আমরা দেখলাম কতদিনের পরিশ্রম এটা একটু যদি বলেন? অনেকদিন 6 মাসের, বোঝাই যাচ্ছে 6 মাসের উপর পরিশ্রম, 6 মাসের উপর পরিশ্রম। এবং যেহেতু ওই আবার বলছি, যেহেতু এটা আমাদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের 2 ঘন্টার নাটক, সেহেতু একটু সতর্ক হতে হয়েছে, একটু ভয় আছে, একটু মানে নির্মাণে অনভিজ্ঞতা বা ইত্যাদি প্রভৃতি কারণেও কিছুটা ভয় আছে। কিন্তু দেখা যাক, মানে একটা দীর্ঘ পরিশ্রম হয়েছে, তো কি হয় দেখা যাক 24 তারিখ। নিশ্চয়ই। কোরককে বেছে নেওয়ার কারণ কি? কোরক আপনি কিছু লিখেছিলেন ফেসবুকে। কোরকের বিষয়টা হচ্ছে যে কোরকের সাথে আমি আগে থেকে পরিচিত, ওর অভিনয়, ওর কাজ, ওর মঞ্চ ইত্যাদির সঙ্গে আমি পরিচিত, ওর সিলভার স্ক্রিনে অভিনয়ের সঙ্গে আমি পরিচিত। কিন্তু কোরক এই চরিত্র, কোরক যেরকম একজন ডাইনামিক অভিনেতা, সেখানে আমার মনে হয়েছিল যে এই চরিত্রটাকে ও নিজের মতন করে একটা শেপ দিতে পারবে। এবং তারপরে আমি একজন অভিনয় করছিলেন এই চরিত্রটা, কিন্তু তিনি হঠাৎ করে অফ হয়ে যান, তিনি পারেননি কোনো কারণে। তারপর আমি কোরককে বলি, কোরক নাটক না শুনি রাজি হয়ে যায়। আচ্ছা। এবং কোরক বলে হ্যাঁ ঠিক আছে করবো, নাটকটা শুনি। করবোটা আগে বলে, নাটকটা শুনি পরে বলে। তারপর কোরক আসে এবং আমাদের সাথে ও চরিত্রটা নিয়েও ভীষণ উজ্জীবিত, এবং চরিত্রটা ও খুব ভালো লেগেছে, ওর আমায় জানিয়েছে, ও করতে পেরে ভালো লেগেছে। আসলে অভিনেতার খিদে, তো অভিনেতার একটা খিদে থাকে, সেই খিদেটা কিছুটা মিটেছে বলে আমার মনে হয়। ফলে এই খিদেটা দুপক্ষ থেকেই ছিল, আমার পক্ষ থেকেও ছিল এবং কোরকের পক্ষ থেকেও ছিল, সেই কারণে হয়তো কিছুটা ম্যাচ হয়ে গেছে, এক জায়গায় একটা সমীকরণে এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করি যে আমরা যারা গল্পটা পড়েছি এবং নাটকটা যারা আমি দেখতে পেলাম, যারা আগামী দিনে দেখবেন, মানে স্বাধীনতার এত বছর পরেও একটা ওই মানে একটা সামন্ততান্ত্রিক একটা প্রথা, একটা কৃতদাস প্রথা, এইগুলো নিয়ে গল্পটা লেখা ছিল। কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়ে আপনার এটা মানে আপনাকে কতটা সমসাময়িক করে নিতে হয়েছে, বা আপনার কেন এটা প্রাসঙ্গিক মনে হয় যে আজকে দিনে দাঁড়িয়ে এটা দরকারি? আমার না এটা মনে হয় যে কিছু জিনিস হয়তো সমসাময়িক করে নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু এইটা যে সময়টা লেখা 70-80, সেই সময়টায় হয়তো লেখা উপন্যাসটা হয়তো তার কিছুটা পুরনো সময়কার। যেটা ভগীরথদা নিজেও আমাকে বলেছেন, উনি খুব ছোটবেলা থেকে দেখেছেন এই ধরনের মানুষদের, এই ধরনের শবর আদিব, শবর না হলেও শবর পাড়ার মাঝে, উনি দুটো শবর পাড়ার মাঝে ওনার গ্রাম ছিল, উনি থাকতেন। তো এই মানুষগুলো তো এখনো আছে, এই মানুষগুলোর হয়তো চরিত্র বদলেছে, মানুষগুলোর জীবনযাপন বদলেছে, কিন্তু এই মানুষগুলো তো এখনো আছে। এবং সেই মানুষগুলোর থাকা তা মানেই তাদের এই লড়াইটা শেষ হয়ে যায়। আমরা এখনো প্রতিনিয়ত হয়তো না জেনেই চল মিনি আসাম যাবো গানটা শুনি, চল মিনি আসাম যাবো গানটার কথা জানি, কিন্তু সেইটা যে কি দুঃখের, কি যন্ত্রণার, সেইটা আমরা তলিয়ে বুঝতে চাই না, চেষ্টা করি না। কিন্তু এই ইতিহাসটা কখনো পুরনো হয়ে যাবে না। মহাশ্বেতা দেবী কখনো পুরনো হয়ে যাবেন না, নলিনী বেরা কখনো পুরনো হয়ে যাবেন না, সেরকমই আর ভগীরথদাও পুরনো হয়ে যাবে না। ফলে এই বিষয়গুলো কখনোই পুরনো হয়ে যাবে না। আজও জঙ্গলে খুঁজলে বাঁকুড়ার মানে 4-5 বছর 7 বছর আগে আমি এমন মানুষ দেখেছি যারা বলেছেন যে জঙ্গলের মধ্যে যে একটা গ্রাম, আমি যে গ্রামটায় থাকি, উনি বলছেন যে আমি যে গ্রামটায় থাকি জঙ্গলের মধ্যে সেই গ্রামটা আছে, সেই গ্রামটা দেখলে বোঝা যায় না যে সেটা জঙ্গলের মধ্যে একটা গ্রাম আছে। মানে কেন সেটা বলেছেন? মানে কিছু নেই তো যোগাযোগ। ও আচ্ছা, কোনো যোগাযোগের মাধ্যম নেই, জঙ্গল ফুঁড়ে যেতে হয় গ্রামের মধ্যে। আচ্ছা। কয়েকদিন আগে আমি খবর পড়লাম এখনো ভারতবর্ষে এমন অনেক গ্রাম আছে যেখানে বিদ্যুৎ নেই। এখনো গ্রামের বহু মানুষ কে শহরে এমন কাজ করতে যেতে হয় যে কাজগুলো তারা করতে চান না, তারা আপরুটেড হন, ডিপরুটেড, তাদের যে ফ্যামিলি, তাদের যে কালচার, তার সেখান থেকে আপরুটেড হয়ে তাদের শহরে চলে যেতে হয়, সেটা ক্ষয়প্রাপ্ত হয়। এইটা যেমন এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে ফোককে বিক্রি করা, ফোককে গ্রামের মানুষদের সংস্কৃতিকে শহরের বাজারে বিক্রি করা, এই অভ্যাসটা তো কোনোদিন যাবে না, এই অভ্যাসটা তো আজীবন থেকে যাবে। একজন প্রাণীর দুঃখে নৌকা বাইতে বাইতে প্রাণীর দুঃখে বন্ধুর জন্য গান গাইছে, সেই গানটা একটা খোলা মঞ্চে হাজার একটা লাইট, হাজার একটা ইনস্ট্রুমেন্ট সহ গাওয়া হচ্ছে, যার মধ্যে সেই দুঃখের লেশ মাত্র নেই। বা একজন যখন খরা কবলিত এলাকায় গাইছেন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, তার মধ্যে একটা দুঃখ আছে, সেইটা শহরের মানুষ বুঝতে পারবে না কোনো। এই বিক্রি করে দেওয়াটা এখনো চলছে, সেই ফোককে বিক্রি করে দেওয়াটা এখনো চলছে, সেইটার বিরুদ্ধে তো কথা বলতে হবে। তো এটা অনেক সময় আমরা দেখি যে আপনি যেটা বলেন ফোককে বিক্রি করে দেওয়া হচ্ছে,
মানে এরকমও হয় যে ফোক আর্টিস্ট কিছু রয়েছেন, তারা মানে সত্যি কলকাতা শহরে বিভিন্ন মেলা নাট্য উৎসবে আসেন, তাদের ফোকটা বিক্রি হোক সেটা চান, সেটা তাদের কাছে একটা রুজি। এটা আপনার মনে হচ্ছে না কন্ট্রাডিকশন? কিন্তু 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 একজন শিল্পী, কলকাতার শহরের একজন শিল্পী, তিনি একটা 2 ঘন্টার অনুষ্ঠান করলে কত টাকা পান, আর একজন বাউল শিল্পী বীরভূমের কোন একটা গ্রাম থেকে কোন একজন শহুরে বাবুর কথায় কলকাতায় এসে গান গাইতে এলে কত টাকা তিনি পান আর কত টাকা শহুরে বাবু পান, সেইটা একটু হিসেব করে দেখবেন। সেইটা হিসেব করে দেখলেই এই দুটোর ফারাকটা বোঝা যাবে। আমরা চাই তারা তাদের হাতে অর্থ পৌঁছক, তারা অর্থবান হন, কিন্তু কোনো আড়কাঠির মাধ্যমে না। আমরা চাই তাদের কাছে যাতে তাদের প্রকৃত পাওনাটা তারা যাতে হাতে পায়, সেই রহস্য উন্মোচন করাটাও কিন্তু প্রয়োজন আছে। নাটক যেহেতু বিপ্লবের কথা বলে, নাটক অনেক সময় নতুন পথ দেখিয়েছে, তো আপনার মনে হয় এই ধরনের এই বিষয়বস্তু, আপনি একটা বিষয় বেছেছেন, এরকম আরো অনেক বিষয় আছে, সেই নাটকগুলো সত্যি কোনো পরিবর্তন আনতে পারবে? দেখুন, নাটক কোনো পরিবর্তন সমাজে করতে পারে না। আচ্ছা, নাটকের কাজটা সমাজে পরিবর্তন করা নয়। নাটকের কাজ কিছু কথা বলে যাওয়া, কষ্ট করে, ভীষণ কষ্ট করে কিছু মানুষ কিছু কথা বলে যাবেন আজীবন নাটকের মাধ্যমে। কিছু মানুষ শুনবেন, কিছু মানুষ শুনবেন না, কারোর কিছু এসে যাবে, কারোর কিছু এসে যাবে। সেদিকে সমাজ পরিবর্তন হবে না, কিছুই পরিবর্তন হয়তো হবে না, কিন্তু ওই স্টেটমেন্টটা করা দরকার, ওই ভগৎ সিং এর মতো, যে বলা দরকার যে আমি এই কথাটা বলেছিলাম, আচ্ছা, আমি এই সময়ে এই কথাটা বলেছিলাম, কেউ হয়তো শুনেনি কিন্তু তবু বলেছিলাম। ফলে সেই কথাটা বলাটা ভীষণ জরুরি। সেই কথাটা বলতে পারলেই আমার মনে হয় বাকিটুকু আস্তে 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 হয়তো বদলাবে। কিন্তু একদিন একটা নাটক করে কিচ্ছু বদলানো যাবে, কোনো দিন কিছু, কোনো নাটক করে কিছু বদলানো যাবে না, কোনো সিনেমা করে, কোনো কবিতা লিখে, কোনো উপন্যাস লিখে কিছু বদলানো যাবে না, কিন্তু বলতে হবে কথাটা। সেই কারণে মহাশ্বেতা দেবী কি সমাজ বদলাতে পেরেছেন? পারেননি, কিন্তু আজীবন তিনি জঙ্গলের মানুষের অধিকারের কথা লিখে গেছেন। বলে যেতে হবে আজীবন, বলে যেতে 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 একদিন হয়তো কিছু হবে, কিন্তু কবে হবে, কি হবে, এইটা ভেবে বসে থাকলে হবে না, বলে যেতে হবে। আপনি বললেন যে নাটক বা কোনো সৃষ্টি কিছু হঠাৎ করে পরিবর্তন কিছু আনতে পারবে না, এবং আপনি বললেন যে নাটক কজন দেখবে, কয়েকজনের ভালো লাগবে লাগবে না। তাহলে আপনি কি মনে করেন একটা ভালো নাটক মানে কি ফুল হাউস শো, নাকি 50 জন নিখুঁত দর্শক? কোনটা আপনার কাছে ভালো? 50 জন নিখুঁত দর্শক, এবং দ্বিতীয়ত শুধু 50 জন নিখুঁত দর্শক না, যারা নাটকটা তৈরি করছেন তারা বুঝছেন কিনা কি বলতে চাইছেন, আচ্ছা, সেইটা সবার আগে জরুরি। আমি রক্তকরবী করতেই পারি, কিন্তু রক্তকরবী কেন করছি সেইটা বুঝতে হবে প্রথমত। দ্বিতীয়ত রক্তকরবী দেখতে যে 50 জন আসছেন, সেই 50 জন যাতে নিখুঁত দর্শক হন, সেটা খুব বেশি জরুরি। খুব আলোর জাগলারি, খুব প্রচার, 4টে স্টার, 4জন 5জন স্টারকে নিয়ে করে হল ভরিয়ে দিয়ে কোনো লাভ নেই, আমার এটা মনে হয়, আমার এটা নীতি। আমি সেই জন্য চেষ্টা করি যত সম্ভব অভিনয়ের ওপরে যাতে অন্যান্য নাটকের উপাদান না চেপে বসে, সেইটাকে বজায় রাখা, যাতে আলো, যাতে মঞ্চ, যাতে সঙ্গীত, এগুলো কোনোভাবে অভিনয়ের উপর না যায়। আমরা বিশ্বাস করে এটা করছি, এটাই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু এটা অনেক সময় আমরা দেখতে পাই যে যখন নাটক নিয়ে আপনি অন্য জায়গায় কখন যাবেন, আজকে এটা এখানে তপন থিয়েটারে হবে, পরে হয়তো দেখা গেল কুচবিহারে আপনাকে যেতে হচ্ছে, সেখানে বলা হয় কে কে আছে, না হলে তো টিকিট বিক্রি হবে না। সেটা আপনি, কারণ টিভি সিরিয়ালের মুখ বা একটা সিনেমার মুখ অনেক দর্শক, সেটা তো একটা বদঅভ্যাস। সেই বদঅভ্যাসটার জন্য বসে থাকলে তো হবে না। আজ থেকে 2010-11 সালে দেবী সপ্প মস্তা নামে দেবেশদার একটা নাটক হয়েছিল মিনার্ভা রেপার্টারি থিয়েটারে। সেই নাটকে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, কৌশিক কর ছিলেন, অঙ্কিতা মাঝি ছিলেন। তখন তাদের কেউ চিনত না, কিন্তু সেই নাটকটা দিনের পর দিন হাউসফুল হয়েছে, দিনের পর দিন হাউসফুল হয়েছে, মানে 6 মাস ধরে হাউসফুল হয়েছে। কেন হয়েছে? নাটকটা ভালো লেগেছিল, নিখুঁত নির্মাণ ছিল, এবং সেটা একটা ইতিহাস হয়ে গেছে নাটক। তিস্তাপাড়ের বৃত্তান্ত যখন সুমন মুখোপাধ্যায় করেছেন, তখন সেখানে শঙ্কর দেবনাথ অভিনয় করতেন। কত মানুষ ওখানে আর অভিনয় করতেন, কজন স্টার ছিলেন নাকি? ইদানিং সেটা শুরু, ইদানিং সেটা, সেজন্যই জিজ্ঞেস করলাম। কিন্তু সেইটা অভ্যাস হতে পারে, সেইটার বাইরে অনেক কিছু আছে, সেই বাইরের দিকটাতেও তাকাতে হবে। তার জন্য যদি 50 জন 100 জন দর্শক আছে, তারপরে সেই 100 জন আরো 10 জনকে বলবেন, 15 জনকে, পরের শোটাতে 115 হবে, তারপরের শোটাতে 130 হবে, কিন্তু এটা একটা বৃহৎ জয় আমাদের মনে হয়, কারণ ওটা তো একটা শর্টকাট পথ হয়ে গেল। সেইটা থেকে বেরিয়ে এটা একটা সামগ্রিক পরিশ্রম, আমরা মজা করছি, খাচ্ছি, যাচ্ছি, গান করছি, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবাই মিলে একসঙ্গে কাজ করছে, এটা একটা মজা। এবং এই আনন্দটা, এই সৃষ্টির আনন্দটা, এই উপলব্ধিটা, এই সমস্ত কিছু পাওয়া আমাদের। আচ্ছা, এবার আমরা একদম শেষে চলে এসেছি, আপনি একটু দর্শকদের বলে দিন। হ্যাঁ, অবশ্যই। তপন থিয়েটারে সন্ধ্যে 6:30টায় 24শে মে শনিবার রয়েছে আনন্দপুর গুজব থিয়েটারের আড়কাঠি, ভগীরথ মিশ্রের উপন্যাস অবলম্বনে
এই নাটক অবশ্যই আপনারা দেখতে আসুন। আপনাদের উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে। আপনারা না এলে তো সত্যি কাদেরকে দেখাবো। আপনারা একটিবার দেখতে আসুন, বিশ্বাস করে দেখতে আসুন। এলে নিশ্চয়ই আপনাদের বিশ্বাস ভঙ্গ হবে না, এতটুকু আমি কথা দিতে পারি আমাদের পক্ষ থেকে। ফোর্থ ওয়ালকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।